সংস্কার ও চুরি হওয়া সম্পদ ফেরাতে মার্কিন সহায়তা কামনা ডক্টর ইউনূসের। সফররত মার্কিন প্রতিনিধি দলের সাক্ষাৎ, বাংলাদেশকে আরও $20 কোটি সহায়তার চুক্তি। আর্থিক খাত সংস্কারে $100 কোটি দেবে বিশ্বব্যাংক। মার্চের মধ্যে এডিবি দিচ্ছে $90 কোটি। উন্নয়ন সহযোগীরা ইতিবাচক, জানালেন অর্থ উপদেষ্টা। শক্তিশালী গণতন্ত্রের অঙ্গীকার তারেক রহমানের। জুলাই গণ অভ্যুত্থানে বিএনপির 422 নেতাকর্মীর শহীদ, দাবি মির্জা ফখরুলের। বিএনপির অবদান খাটো না করার আহ্বান। দরকারি সব ধরনের সংস্কার চান বৈষম্য বিরোধীরা। রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে সচল করার তাগিদ ডক্টর ইফতেখারুজ্জামানের। বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপের কারণে সারা দেশে বৃষ্টি। কালও অব্যাহত থাকবে, কয়েক জেলায় বন্যা পরিস্থিতির অবনতি। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। দেশ পুনর্গঠন, গুরুত্বপূর্ণ সংস্কার আর চুরি হওয়া সম্পদ ফিরিয়ে আনতে যুক্তরাষ্ট্রের সহায়তা চেয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। সকাল 11টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় যুক্তরাষ্ট্রের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল সাক্ষাৎ করতে গেলে তিনি এই সহায়তা চান। বর্তমান সরকারের চ্যালেঞ্জগুলো উল্লেখ করতে গিয়ে প্রধান উপদেষ্টা জানান, অর্থনীতিকে পুনঃস্থাপন, সংস্কারের পাশাপাশি গতিশীল করতে অনেক দূরে গিয়েছে তার সরকার। একই সাথে বিচার বিভাগ ও পুলিশের মতো প্রতিষ্ঠানগুলোকে ঢেলে সাজানো হয়েছে। ডক্টর ইউনূস বলেন, শিক্ষার্থীদের বিপ্লব বাংলাদেশকে নতুন করে আশার আলো দেখিয়েছে, যা একটি নতুন যুগের সূচনা করেছে। তিনি জানান, ভোট কারচুপি প্রতিরোধ, বিচার বিভাগ, পুলিশ, বেসামরিক প্রশাসন, দেশের দুর্নীতি বিরোধী সংস্থা এবং সংবিধান সংশোধনে দায়িত্ব নেয়ার কয়েক সপ্তাহের মধ্যে কমিশন গঠন করা হয়েছে। গেল স্বৈরাচারী শাসনে জড়িত দুর্নীতিবাজ ব্যক্তিদের চুরি করা সম্পদ ফেরত আনতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলেও জানান। এ প্রসঙ্গে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, বাংলাদেশ দুর্নীতির সাগরে নিমজ্জিত ছিল। পাচারকৃত অর্থ ফেরত আনতে যুক্তরাষ্ট্রের সহায়তা চেয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। বাংলাদেশকে আরও $20 কোটি সহায়তার চুক্তি করেছে সফররত মার্কিন প্রতিনিধি দল। এদিকে পররাষ্ট্র সচিব জসিম-উদ্দিন জানান, অন্তর্বর্তী সরকারের সঙ্গে কাজ করে যেতে যুক্তরাষ্ট্রের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে প্রতিনিধি দলটি। ইমরুল কায়েসের রিপোর্ট। সফরের দ্বিতীয় দিনে ঢাকায় ব্যস্ততম সময় পার করে মার্কিন প্রতিনিধি দল। রবিবার সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে বৈঠক করে প্রতিনিধি দলটি। এরপরই মার্কিন প্রতিনিধিদের সাথে বৈঠক করেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। এ সময় মার্কিন সহায়তা সংস্থা ইউএসএআইডির সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের চুক্তি সই হয়। চুক্তি অনুসারে বাংলাদেশের সুশাসন, স্বাস্থ্য, কর্মসংস্থান সহ বিভিন্ন খাতে যুক্তরাষ্ট্র দেবে $20 কোটি। এরপর অপেক্ষমান সাংবাদিকদের সঙ্গে কথা বলেন অর্থ উপদেষ্টা। জানান, কথা হয়েছে পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনার বিষয়ে। আর্থিক সংস্কার এবং আর্থিক খাতে যেগুলি সহযোগিতাগুলো দরকার সেটা, আর দ্বিতীয়ত বাণিজ্যের ক্ষেত্রে। বাণিজ্যে আমরা এক্সপোর্ট ডাইভার্সিফিকেশন এবং এক্সপোর্ট বা আমাদের বাণিজ্যের ব্যাপারে অন্যান্য কারিগরি সহায়তা বা বাজার এক্সপ্লোর করার এই সমস্ত আলোচনা হয়েছে। ওরা বলেছে আমরা ডেফিনিট কর্ম পরিকল্পনা নিয়ে আমরা এগোবো, এগুলো তারা এবারে সহযোগিতা করার আশ্বাস দিয়েছে। অর্থ উপদেষ্টার সাথে বৈঠকের পর যুক্তরাষ্ট্রের সহায়তা নিয়ে কথা বলেন প্রতিনিধি দলের সদস্য অঞ্জলি কাবুর। আমরা অন্তর্বর্তী সরকারের সাথে $200 মিলিয়ন অনুদানের চুক্তি সই করেছি। অন্তর্বর্তী সরকারের অগ্রাধিকার খাতসমূহ যেমন মানুষের উন্নয়ন, সমৃদ্ধি, স্বাস্থ্য, তরুণদের কর্মসংস্থান, এগুলো ফোকাস পাবে। আমরা অর্থনৈতিক স্থিতিশীলতা, অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন, সর্বত্র সুশাসন দেখতে চাই। আমরা অন্তর্বর্তী সরকারের সঙ্গে কাজ করতে চাই। দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্র সচিব জসিম-উদ্দিনের দেয়া ওয়ার্কিং লাঞ্চে অংশ নেন মার্কিন প্রতিনিধি দলের সদস্যরা। এতে অন্তর্বর্তী সরকারের সংস্কার ভাবনা, মার্কিন সহায়তা, শ্রম খাতসহ বিভিন্ন ইস্যুতে আলোচনা হয়। পরে সাংবাদিকদের দুপক্ষের আলোচনা বিষয়ে জানান পররাষ্ট্র সচিব। এই অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণ করেছে 1 মাসের একটু বেশি, এবং আজকের বৈঠকে এই পরিবর্তিত যে পরিস্থিতি, সেই পরিবর্তিত পরিস্থিতি এবং সরকারের সংস্কার বিষয়ে যে সমস্ত ধ্যান ধারণা এবং তাতে মার্কিন যুক্তরাষ্ট্র কিভাবে অংশগ্রহণ করতে পারে সে সম্পর্কিত একটা সাধারণ আলোচনা হয়েছে। আমরা আশা করি যে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে মিনিংফুল এঙ্গেজ হওয়ার জন্য এটা একটা ফাউন্ডেশন, এবং সামনে আমরা পরবর্তীতে বিভিন্ন পর্যায়ে হয়তো আমরা এই আলোচনাটাকে এগিয়ে নিয়ে যাব। রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়েও দুপক্ষের মধ্যে আলোচনা হয়েছে বলে জানান পররাষ্ট্র সচিব।
আমরা তাদের সাথে একটি ইমরুল কায়েস, বাংলা ভিশন, ঢাকা। আর্থিক খাত সংস্কারে বাংলাদেশকে $100 কোটি ঋণ সহায়তা দেবে বিশ্বব্যাংক। এর মধ্যে পলিসি বেসড লোন হিসেবে $750 মিলিয়ন এবং ইনভেস্টমেন্ট লোন ও গ্যারান্টি ফ্যাসিলিটি হিসেবে $250 মিলিয়ন ঋণ সহায়তা দেওয়া হবে। আগামী ডিসেম্বরের মধ্যে বিশ্বব্যাংকের বোর্ডে এই ঋণ অনুমোদন হওয়ার কথা রয়েছে। তবে ঋণ পেতে 3টি শর্ত পালন করতে হবে বাংলাদেশকে। কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, বেসরকারি খাতে অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি করা, আন্তর্জাতিক মানদণ্ডে খেলাপি ঋণের নতুন সংজ্ঞায়ন, নতুন গঠিত টাস্ক ফোর্সের অডিট ফার্মের কার্যবিবরণী বিশ্বব্যাংকে উপস্থাপন করার শর্ত মানতে হবে বাংলাদেশকে। এদিকে বিকেলে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে বৈঠক করে মার্কিন প্রতিনিধি দল এবং এডিবির প্রতিনিধি দলের সদস্যরা। তবে এ ব্যাপারে বাংলাদেশ ব্যাংক কিংবা প্রতিনিধি দল কেউই কোনো কথা বলেননি। এদিকে আগামী মার্চের মধ্যে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক এডিবি থেকে $90 কোটি পাচ্ছে বাংলাদেশ। বাজেট সহায়তার অংশ হিসেবে চলতি বছরের ডিসেম্বরের মধ্যে এডিবি থেকে $40 কোটি পাওয়া যাবে। আর ব্যাংক সহ বিভিন্ন খাতের সংস্কারের অংশ হিসেবে আগামী বছরের মার্চের মধ্যে আরও $50 কোটি সহায়তা দেবে সংস্থাটি। সচিবালয়ের নিজ দপ্তরের সাংবাদিকদের এ তথ্য জানান ডক্টর সালেউদ্দিন আহমেদ। পাশাপাশি দেশকে আর্থিক ও কারিগরি সহযোগিতা করতে উন্নয়ন সহযোগী ইতিবাচক বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ। এর আগে এডিবির প্রতিনিধি দলের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন অর্থ উপদেষ্টা। দেশের টেকসই উন্নয়নে অতীতের মতো বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের উন্নয়নের অংশীদার হওয়ার কথা জানান প্রতিনিধি দলের সদস্যরা। বহুজাতিক সংস্থা, multilateral agency. So that we are thankful to ADB for their continued support. And we have discussed about the reform in the financial sector. We have discussed reform of the revenue department, and also we have discussed about the possibilities of climate fund and our environmental projects and other things which are very important for us, and also about the commerce, our trade and other things. So we'll be talking more about and what we want that ADB will come, hopefully will come forward along with other multilateral and also bilateral agencies, not only multilateral, they are bilateral. অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব পাওয়ার পর প্রথমবারের মতো আজ সেনা সদরে যান প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টা সেনা সদরে পৌঁছলে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান তাকে স্বাগত জানান। এ সময় উপস্থিত ছিলেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন, স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী, প্রধান উপদেষ্টার প্রতিরক্ষা ও জাতীয় সংহতি উন্নয়ন বিষয়ক বিশেষ সহকারী অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল আব্দুল হাফিজ, মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মাহবুব হোসেন, নৌবাহিনী ও বিমান বাহিনী প্রধান, সামরিক ও বেসামরিক ঊর্ধ্বতন কর্মকর্তা, পুলিশ মহাপরিদর্শক এবং গোয়েন্দা সংস্থার কর্মকর্তা, বিজিবি, কোস্টগার্ড, আনসার ও ভিটিপি, র্যাবের মহাপরিচালক এবং সেনা সদরের কর্মকর্তারা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, সবল ও শক্তিশালী গণতন্ত্র গড়ে তুলতে বাংলাদেশকে এখনো অনেক দূর এগোতে হবে। আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে গণমাধ্যমে পাঠানো এক বাণীতে কথা বলেন তারেক রহমান। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, গণতন্ত্র হচ্ছে সর্বজনীন মূল্যবোধ যা জনগণের স্বাধীন ভাব প্রকাশ ও বাধাহীন চিন্তা প্রকাশের স্বীকৃতি প্রদান করে। বিএনপি এ ধরনের একটি নিরাপদ, প্রগতিশীল ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে সংকল্পবদ্ধ, যা রাষ্ট্রীয় সীমানা অতিক্রম করে বৈশ্বিক গণতান্ত্রিক বিকাশ ভূমিকা রাখবে। তারেক রহমান বলেন, বাংলাদেশকে বারবার হিংস্র আক্রমণে নিষ্ঠুর স্বৈরাচারী শাসকরা বহুমাত্রিক গণতন্ত্রকে ধ্বংস করার অপচেষ্টা চালিয়েছে। ১.৫ দশক ধরে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অবিরাম সংগ্রামের পটভূমির ওপরে গত জুলাই মাসে শিক্ষার্থী জনতার দুনিয়া কাঁপানো গণ অভ্যুত্থানে ৫ আগস্ট ইতিহাসের জঘন্যতম স্বৈর শাসকের পতন ঘটে। তারেক রহমান বলেন, ঐক্যবদ্ধভাবে বাংলাদেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করার লক্ষ্যে বিএনপি অঙ্গীকারাবদ্ধ। তিনি বলেন, রাষ্ট্র মেরামতের ভিত্তি হবে অবাধ, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন, বিচার বিভাগ ও গণমাধ্যমের স্বাধীনতা এবং গণতন্ত্রের সব মূলনীতির প্রাতিষ্ঠানিক প্রয়োগ। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে বিএনপির অবদানকে খাটো করে দেখার সুযোগ নেই। জানান, ওই আন্দোলনে দলের 422 জন নেতাকর্মী শহীদ হয়েছেন। আর গত 16 বছরে গণতান্ত্রিক সংগ্রামে 1551 জন নেতাকর্মী নিহত হয়েছেন। গুম হয়েছেন 423 জন। 1.5 লাখ মামলায় আসামি হয়েছেন 60 লাখ। জাহাঙ্গীর আকন্দের রিপোর্ট। বিভিন্ন প্রতিবেদন অনুযায়ী
দলের চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে বিএনপির সংবাদ সম্মেলন। এতে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সরকার পতনের এক দফা দাবি সৃষ্টি হয়েছে এক যুগেরও বেশি সময় ধরে বিএনপির আন্দোলনের প্রেক্ষাপটে। দীর্ঘ সুনির্দিষ্ট রাজনীতির ফসল 5 আগস্ট। নতুন বিজয় অর্জিত হয়েছে। জাতীয় ঐক্য গড়ে তুলতে বিএনপি দীর্ঘদিন ধরে কাজ করে। সমস্ত রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ করে বিএনপি এক দফার আন্দোলনে নেতৃত্ব দিয়েছে। জুলাই অভ্যুত্থানে বিএনপির 4 শতাধিক নেতাকর্মী শহীদ হয়েছে। 2024 সালের গণঅভ্যুত্থানে শহীদ হন 422 জন, 2023 সাল পর্যন্ত শহীদ 1551 জন, গুম 423 জন, রাজনৈতিক দল ও সাধারণ মানুষ মিলিয়ে প্রায় 700 জন, আসামি 60 লক্ষ, মামলা 1.5 লক্ষ। এসব কেবল বিএনপির ত্যাগের পরিসংখ্যানই নয়, বরং বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতা অর্জনের পথে দলটির অবিচল সংগ্রাম ও অবদানের প্রতিফলন। এই যে আপনার দীর্ঘকালের গণ আন্দোলন, ফ্যাসিবাদের বিরুদ্ধে গণতন্ত্রকে পুনরুদ্ধারের জন্য যে আন্দোলন, এই আন্দোলনকে খাটো করে দেখিয়ে এই যে প্রবণতা, এটা আপনার কোনোদিন একটা সম্পূর্ণভাবে একটা ঐক্যকে প্রতিষ্ঠা করে না। বিএনপির মহাসচিব বলেন, আন্দোলনের কৃতিত্ব নিয়ে রাজনৈতিক ফায়দা হাসিল নয়, ফেসিবাদ মুক্ত বাংলাদেশ গড়তে মনোযোগ দিয়েছে বিএনপি। এখন জুলাই বিপ্লব নিয়ে বিভেদ তৈরির চেষ্টার অভিযোগ করেন তিনি। নির্বাচন কেন্দ্রিক সংস্কার জরুরি বলে মনে করেন মির্জা ফখরুল। আমরা ফ্যাসিবাদকে সরিয়েছি, হাসিনাকে সরিয়েছি, কিন্তু একটা ইন্টারিম গভর্নমেন্ট আছে, যে ইন্টারিম গভর্নমেন্ট আমাদেরকে অতি দ্রুত আমাদের সকলের মতামত নিয়েই একটা সংস্কারের মধ্য দিয়ে তারা নির্বাচনে যাবে, যে নির্বাচনটা অবাধ নিরপেক্ষ হবে, জনগণের হাতে ক্ষমতা হস্তান্তর হবে। সেখানে প্রতিবন্ধকতার সৃষ্টি করছে। 1, 2 হচ্ছে আপনারা দেখবেন যে, আমি একটু খোলামেলাই বলছি আর কি, অনেক সময় দেখা যায় যে অত্যন্ত দায়িত্বশীল রাজনৈতিক দলেরা তারা এমন এমন কথা বলছেন যেটা আপনার সামগ্রিক ঐক্যের জন্য খুব একটা আপনার উপযোগী নয়। এটা একটা সমস্যা। এইখানে আমাদের যেটা সবচেয়ে বড় প্রয়োজন, সেটা হচ্ছে আমাদের ঐক্য অটুট রাখা, ধৈর্য রাখা, এই সরকারের সমস্ত কাজকে আপনার সমর্থন দিয়ে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করা। নির্বাচন সংক্রান্ত একটা সংস্কার কমিটি তো করা হয়েছে বদির আলম মজুমদার সবকে দিয়ে বলে, তাই না? আমার তো মনে হয় অতি দ্রুত, এটা 2 মাসও লাগার কথা না, এবং 2 মাসের মধ্যেই উনি যদি দিয়ে দেন, তার একটা নির্বাচন করে করতে হবে। জাহাঙ্গীর আকন্দ, বাংলা ভিশন, ঢাকা। টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান বলেছেন, বৈষম্য বিরোধী আন্দোলন থেকে রাজনৈতিক দলগুলো শিক্ষা না নিলে দেশের ঝুঁকি থেকেই যাবে। আন্দোলনের চেতনা বাস্তবায়নে তরুণদের রাজনৈতিক দলের প্রয়োজনীয়তার কথাও জানান তিনি। আর বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়কদের মতে 52 বছরের পূরণ হয়নি 71-এর স্বপ্ন। মানুষের অধিকার প্রতিষ্ঠায় যত সংস্কার দরকার তার সবই করার পরামর্শ তাদের। রিপোর্ট শুভ মাহফুজের। আন্তর্জাতিক গণতন্ত্র দিবসে রাজধানীর ধানমন্ডিতে প্রধান কার্যালয়ে নতুন বাংলাদেশে গণতন্ত্র ও সুশাসনে তরুণদের প্রত্যাশা নিয়ে আলোচনা সভা করে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল টিআইবি। সভায় নিজস্ব ভাবনা তুলে ধরেন বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়করা। রাষ্ট্রের সব কাঠামোকে ঢেলে সাজাতে প্রতিটি দলকেও নিজেদের সংস্কারের পরামর্শ তাদের। বর্তমানে গণঅভ্যুত্থানে যে স্পিরিট তৈরি হয়েছে, সেটি যে কেউ যদি আন্তরিক হন, যদি সত্যিকার অর্থে এই গণ অভ্যুত্থানকে দেখে থাকেন, অবজার্ভ করে থাকেন, যদি বাংলাদেশের মানুষের প্রতি, দেশের প্রতি তার ভালোবাসা থেকে থাকে, তাহলে তিনি অবশ্যই তার দলকে, তার প্রতিষ্ঠানকে এবং নিজে ব্যক্তিগতভাবে রূপান্তরিত হতে সক্ষম। সামাজিকভাবে একত্র থাকার যেই জায়গাটা তৈরি হয়েছে, এটা আমাদের ধরে রাখা অত্যন্ত জরুরি, এবং এটা বারবার মনে রেখে বারবার পিপলের কাছ থেকে ওই একত্রিত হওয়ার আইডিয়াগুলা শোনা এবং সেটা প্র্যাকটিস করা, ইমপ্লিমেন্ট করার চেষ্টা করা। আমাদেরকে প্রপার শেপ দেন, এই শেপের মধ্য দিয়ে আমরা যেই স্বপ্ন নিয়ে আমরা 24-এর আন্দোলন হয়েছিল, ইনক্লুসিভ সবার কাছে পৌঁছে দেওয়া। কারণ এই সুশাসন, গণতন্ত্র, এই তাত্ত্বিক বয়ান শুনে পেকুয়ার কোনো একটা ছেলে আন্দোলনে আসে নাই, একটা রিক্সাওয়ালা আন্দোলনে আসে নাই, তার ব্যক্তিগত একটা ক্ষোভের জায়গা তৈরি হয়েছিল। কারণ সে যখন বাজারে যাইতো, সে ফিল করতো বাজারটা তার জন্য নাই। আর নতুন বাংলাদেশ গড়তে গঠনমূলক সমালোচনা বাধা না দেওয়ার আহ্বান জানান বক্তারা। সরকারের কোর যেই কিছু পলিসি থাকে বা অস্ত্র থাকে, যে অস্ত্র দিয়ে তারা তাদের শাসনকে সুসংহত করে, তার একটা হচ্ছে ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট, আরেকটা হচ্ছে তারা শিক্ষার জায়গা দিতে হচ্ছে এক ধরনের অসারতা তৈরি করে। এর বাইরে আর একটা ব্যাপার আছে যেটিও খুব গুরুত্বপূর্ণ, এক ধরনের ডিসকোর্স তৈরি করে, এক ধরনের
মতবাদ তৈরি করে, যে মতবাদ দিয়ে তারা বিরুদ্ধ মতকে সবসময় দমন করে। আমার সরকারের সমালোচনার জন্য বা অন্য কারো কাজের সমালোচনার জন্য আমাকে কখনো এই প্রশ্ন শুনতে হবে না যে আপনাকে কি ডিজিএফআই ফোন দেয় না, আপনার কি ভয় করে না, আপনি বাইরে আছেন কেন, আপনি কেন জেলে নাই। তো নতুন বাংলাদেশে আমি এটাই চাই যে আমি আমার কাজের জন্য কেউ যেন আমাকে চার্জ করতে না পারে যে আপনি এই কাজটা কেন করছেন, আপনি কেন জেলে নাই, আপনাকে কেন ডিজিএফআই ফোন দেয় না। এবারের ছাত্র আন্দোলন থেকে রাজনৈতিক দলগুলোকে শিক্ষা নেওয়ার পরামর্শ দেন টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান। যে বৈষম্য বিরোধী আন্দোলন তার মাধ্যমে যে নতুন বাংলাদেশের চেতনা, সেই চেতনার ধারক হিসাবে একটা রাজনৈতিক শক্তির বিকাশের অপরিহার্যতা রয়েছে। দলবাজি, দখলবাজি, চাঁদাবাজি, এইটা যদি হয় আমাদের নতুন বাংলাদেশের সিনড্রোম লক্ষণ, তাহলে কিন্তু আমাদের অনেক শঙ্কার উদ্বেগের কারণ রয়েছে। আমরা সেই জায়গাটা মনে রাখতে এবং তাদেরকে বলবো আপনারা শিক্ষা গ্রহণ করুন, না করলে কিন্তু আপনারা নিজেদেরকে ওই ফ্যাসিবাদের জায়গায় উপস্থাপন করবেন এবং সেখানে একইভাবে আপনাদের পতন হতে হবে। সুযোগ সন্ধানীরা যাতে ক্ষমতায় যেতে না পারে সেই সতর্ক বার্তাও দেন তিনি। সেগুলো দেখে এবং আমার মধ্যে আমি আরো শুভ মাহফুজ, বাংলা ভিশন, ঢাকা। ক্ষমতা এবং দেশ ছেড়ে পালানো সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ছাত্র জনতা হত্যার ফৌজদারি মামলার বিচার করা কঠিন, তবে মানবতা বিরোধী অপরাধে তা সম্ভব। সেক্ষেত্রে ট্রাইব্যুনাল অ্যাক্ট সংশোধন অথবা নতুন ট্রাইব্যুনাল গঠনের তাগিদ দেন সিনিয়র আইনজীবী হাসনাত কাইয়ুম। যদিও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান কৌঁসুলি তাজুল ইসলামের দাবি, ট্রাইব্যুনাল আইনেই শেখ হাসিনার বিচার সম্ভব। আর অপরাধ প্রমাণ হলে বন্দি বিনিময় চুক্তিতে ভারতের কাছে শেখ হাসিনাকে ফেরত চাইবে বাংলাদেশ। বিস্তারিত জানাচ্ছেন জিয়া খান। গণহত্যা চালিয়েছে, তাদের বিচারের আওতায় এনে উপযুক্ত শাস্তি খুব দ্রুত বিচারের জন্য আমরা আহ্বান জানাচ্ছি আপনাদের মাধ্যমে। কলেজ ছাত্র ফারহান ফায়াজকে হত্যার ঘটনায় শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ করে কথাগুলো বলছিলেন ফারহানের বাবা। জুলাই আগস্টে ফারহানের মতো অসংখ্য ছাত্র জনতা হত্যায় শেখ হাসিনাকে প্রধান আসামি করে মামলা হয়েছে ১৫০ শতাধিক, যার বেশিরভাগ হত্যা ও হত্যা চেষ্টার অভিযোগে ফৌজদারি আর বাকি কিছু মানবতা বিরোধী অপরাধের অভিযোগে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের দাবি, গণহত্যার দায় এড়ানোর সুযোগ নেই শেখ হাসিনার। এই অপরাধের দায় শেখ হাসিনার উপরের থেকে শুরু হবে, কারণ শুধুমাত্র তিনি তার নিজস্ব ক্ষমতায় অবৈধভাবে বসে থাকার জন্য, তার ক্ষমতার আসনকে চিরস্থায়ী করার জন্য এই অপরাধগুলো সংগঠনের জন্য তিনি নির্দেশ দিয়েছেন। তিনি এই মুহূর্তে ভারতে আছেন। ভারতের সাথে আমাদের এক্সট্রাডিশন চুক্তিটা স্বাক্ষরিত হয়েছে ২০১৩ সালে, অর্থাৎ ওনার শাসনামলেই। রাষ্ট্র সেই আইন অনুযায়ী তাকে ফেরত চাইতে পারবে এবং ফেরত আনতে পারবে। ছাত্র জনতার অভ্যুত্থানে পলাতক শেখ হাসিনার বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় করা মামলাগুলো পর্যালোচনায় দেখা যায় সব মামলায় আসামির সংখ্যা প্রায় কাছাকাছি, অর্থাৎ ১০০ থেকে ১৫০-র মধ্যে। আবার অভিযোগও প্রায় একই রকম। তাই মামলাগুলোর মেরিট নিয়ে প্রশ্ন সুপ্রিম কোর্টের এই আইনজীবীর। এই যে মানুষগুলোকে ধরেন কয়েকদিনের মধ্যে খুন করা হচ্ছে, এটা তো কোনোটাতে শেখ হাসিনাকে তো আপনি কোথাও পাবেন না। কিন্তু আবার যদি কমান্ড হিসেবে ধরেন, সুপিরিয়র কমান্ড যদি বলেন, তাহলে প্রত্যেকটাতে আপনি বুঝবেন যে প্রত্যেকটা ঘটনার পেছনে আসলে শেখ হাসিনার নির্দেশ কিংবা তার মতো মন্ত্রী পরিষদের নির্দেশ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশ আছে। ওই ধরনের অপরাধ যেগুলি, এগুলিকে বিচার করার জন্য ৭১ সালের যে অপরাধ আমাদের এখানে হয়েছিল, সেইটাকে বিচার করার জন্য যে ট্রাইব্যুনাল আইনটা ৭৩ সালে করা হয়েছিল, সেইটার সাথে অনেকাংশে মিল আছে, কিন্তু সেটার সাথে পার্থক্য আছে। প্রচলিত পদ্ধতিতে যদি আসলে তাদের বিচার করতে যায়, যে মামলাগুলি হচ্ছে, এই মামলাগুলির আসলে কোনো মেরিট আছে বলে আমাদের চোখে পড়ে। সাম্প্রতিক মামলায় শেখ হাসিনার বিচার নিয়ে আইনগত দিক তুলে ধরেন তারা। বাংলাদেশের টেরিটরির মধ্যে অবস্থিত যে কোনো জায়গায় যে কোনো মানবতা বিরোধী অপরাধ সংঘটিত হলে, সেটা কোনো ব্যক্তি হোক, দল হোক, গ্রুপ অফ পিপল হোক, তাদের বিচার যে করা যাবে সেই সংশোধনীটা আওয়ামী লীগ এনেছে ইতিপূর্বে। এইটার বিচারের জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের জুরিসডিকশনের কোনো পরিবর্তন আনার প্রয়োজন হবে না। এইখানে যদি আসলে বিচারটা করতে হয়, তাইলে আমার কাছে মনে হয় ট্রাইব্যুনাল অ্যাক্টকে আবার নতুন করে আসলে রিশাফল করতে হবে, সংশোধন করতে হবে, অথবা একটা নতুন ট্রাইব্যুনালের ব্যবস্থা করতে হবে। তবে বিশ্লেষকরা মনে করেন এই বিচার যতটা না আইনি, তার চেয়ে বেশি নির্ভর সরকারের রাজনৈতিক ইচ্ছার উপর। জিয়া খান, বাংলা ভিশন, ঢাকা।
গত 2 দিন ধরে চলমান বৃষ্টিপাত আজও রাজধানী সহ সারা দেশে অব্যাহত রয়েছে। এতে দুর্ভোগে পড়েছে নগরবাসী, বেশি বিপাকে পড়েছে শ্রমজীবী মানুষ। আগামীকাল পর্যন্ত এই বৃষ্টিপাত অব্যাহত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি ঘনীভূত হয়ে গভীর নিম্নচাপে পরিণত হওয়ায় দেশের দক্ষিণ দক্ষিণ পশ্চিমাঞ্চল এবং মধ্যভাগে এর প্রভাব পড়ছে। বিস্তারিত সৈকত সাদিকের প্রতিবেদনে। রাজধানী ঢাকায় রবিবার সকাল থেকে চলছে থেমে থেমে গুড়ি গুড়ি বৃষ্টি। বেলা যত গড়ায় বৃষ্টির মাত্রা তত বাড়তে থাকে, এমন পরিস্থিতি পুরো রাজধানী জুড়ে। গত 2 দিনের বৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন। বৃষ্টি উপেক্ষা করে জীবন জীবিকার তাগিদে ঘর থেকে বের হতে হয় নগরবাসীকে। শিক্ষার্থী, চাকরিজীবী কিংবা শ্রমজীবী মানুষ যারাই পথে বেরিয়েছেন তাদেরই বেশ ভোগান্তি পোহাতে হয়েছে। যেখানে সকালে বের হওয়ার কথা ছিল সেখানে বের হয়েছি 1টা বাজতেছে। কাজ করতে অনেক সমস্যা হইতেছে আমাদের, বৃষ্টির কারণে আগের মতো যাত্রী পাওয়া যেতেছে না। বৃষ্টির মধ্যে এই যে স্কুলে আসা যায় একটা ভোগান্তির মধ্যে পড়ে না। বৃষ্টি কেউ কিছু করার নেই, এমনি ইনকাম কম। বৃষ্টিপাতের কারণে ছিল দীর্ঘ যানজট। কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছতে যাত্রীদের বাহন পেতেও বেশ বেগ পেতে হয়েছে। মরার উপর খাড়া ঘাট ছিল বাড়তি ভাড়া। রিক্সা, সিএনজি কিংবা অটোরিকশা সব বাহনে বাড়তি ভাড়া নেয়ার অভিযোগ যাত্রীদের। ভাড়াটা অবশ্যই বেশি। যেখানে আমি আগে মোহাম্মদপুর থেকে বসুন্ধরা সিটিতে আসতে 80 টাকা রিক্সা ভাড়া নিত, এখন 150 টাকা 140 টাকা রিক্সা ভাড়া নেয়। এই যে বৃষ্টিতে যাওয়া আসা করা কষ্ট, আমি অনেক দূর থেকে আসছি। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, স্থল নিম্নচাপ ও শক্তিশালী মৌসুমী বায়ু একত্রে হয়ে যাওয়ায় সারা দেশে বৃষ্টি বেড়ে গেছে। সোমবার কমতে পারে। আগামীকালকে থেকে বৃষ্টিপাতের প্রবণতাটা অনেকাংশে কমে আসবে। তবে দেশের পশ্চিমাঞ্চলে অর্থাৎ খুলনা, রাজশাহী বিভাগে হয়তো বৃষ্টিপাতের প্রবণতাটা কিছুটা বেশি থাকবে। তবে দেশের অন্যান্য অঞ্চলে বৃষ্টিপাতের পরিমাণটা অনেকটা কমে আসবে। গভীর নিম্নচাপে ভারী বৃষ্টির কারণে দেশের সবকটি সমুদ্র বন্দরকে 3 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। সৈকত সাদিক, বাংলা ভিশন, ঢাকা। বঙ্গোপসাগরে নিম্নচাপের কারণে ফের অবনতি হয়েছে দেশের বিভিন্ন জেলার বন্যা পরিস্থিতির। পানিবন্দী লাখো মানুষ। সাম্প্রতিক বন্যার ধকল কাটিয়ে না উঠতেই টানা 2 দিনের বৃষ্টিতে ফের দুর্ভোগে নোয়াখালীর দুর্গতরা। জেলার 9টি উপজেলার মধ্যে 8টিতেই বন্যার পানি বেড়েছে। সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন জেলা শহর মাইজদি, সেনবাগ, বেগমগঞ্জ, সোনাইমুড়ি ও চাটখিল উপজেলার মানুষ। বিভিন্ন আশ্রয় কেন্দ্রে রয়েছেন 35,000-এর বেশি মানুষ। শুকনো খাবার ও বিশুদ্ধ পানির অভাবে দুর্গতরা। এদিকে মুষলধারে বৃষ্টিতে বরিশাল শহরের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। রাস্তাঘাট তলিয়ে যাওয়ায় চরম ভোগান্তিতে সাধারণ মানুষ। নিম্নাঞ্চলে বাসাবাড়িতেও পানি ঢুকে পড়েছে। বৃষ্টিতে বিপর্যস্ত ঝালকাঠির জনজীবন। বেড়েছে শ্রমজীবী ও সাধারণ মানুষের দুর্ভোগ। তলিয়ে গেছে জেলার বিভিন্ন স্কুল ও কলেজের মাঠ। প্লাবিত হয়েছে বাগেরহাটের নিম্নাঞ্চল। জলাবদ্ধতা তৈরি হয়েছে জেলার বিভিন্ন জায়গায়। চরম ভোগান্তিতে শহরবাসী। টানা বৃষ্টিতে তলিয়েছে সাতক্ষীরার নিম্নাঞ্চল। পৌর এলাকার কামালনগর, ইটাগাছা ও পলাশপোল সহ বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা তৈরি হয়েছে। ভেসে গেছে বেশ কিছু মাছের ঘের ও পুকুর। মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুকী আজম বলেছেন, মুক্তিযুদ্ধ না করেও যারা মুক্তিযোদ্ধার সনদ নিয়েছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা বলেন। এর আগে উপদেষ্টা বাংলাদেশে নিযুক্ত অস্ট্রেলিয়ার হাই কমিশনার নার্তিয়া সিমসনের সঙ্গে বৈঠক করেন। উপদেষ্টা বলেন, বিগত আন্দোলনে একটা প্রধান বক্তব্য ছিল মুক্তিযোদ্ধার সন্তানদের কোটা। সরকারি ও আধা সরকারি প্রতিষ্ঠানে কতজনের চাকরি কোটায় হয়েছে এর একটি তালিকা তৈরি করা হচ্ছে। তালিকা তৈরি হলে জনগণের সামনে হাজির করা হবে। এক সপ্তাহের মধ্যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পুনর্গঠিত হচ্ছে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম। আজ দুপুরে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান। এর আগে তিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহতদের দেখতে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতাল সিএমএইচে যান। আলোচনা হয়েছে, আমরা দাবি জানিয়েছি দ্রুততম সময়ের মধ্যে ট্রাইব্যুনালটা পুনর্গঠনের ব্যাপারে। উনি আশ্বস্ত করেছেন আগামী 1 সপ্তাহের মধ্যেই সম্ভবত পুনর্গঠিত হবে। আদালত পুনর্গঠিত হলে আমাদের যে বিচারের যে আনুষ্ঠানিক প্রক্রিয়া সেইটা শুরু হবে।
আশুলিয়া শিল্পাঞ্চলের পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক। বৃষ্টি বাদে সকল কারখানা খুলেছে, কাজে যোগ দিয়েছে শ্রমিকরা। সকালে নির্ধারিত সময়ে কাজে যোগ দেয় বিভিন্ন শিল্প কারখানার শ্রমিকরা। শান্তিপূর্ণভাবে কাজ করেন তারা। শ্রম আইন অনুযায়ী 18টি কারখানা বন্ধ এবং 2টিতে সাধারণ ছুটি চলছে। চলমান শ্রমিক অসন্তোষ নিরসনের প্রেক্ষিতে পোশাক কারখানা ঘুরে দেখেছেন শ্রম সংক্রান্ত অভিযোগ পর্যবেক্ষণ ও পর্যালোচনা কমিটির সদস্যরা। কোনো ষড়যন্ত্রের ফাঁদে পা না দেওয়ার আহ্বান জানিয়েছেন শ্রমিক নেতারা। নিরাপত্তা জোরদার করতে শিল্পাঞ্চলে মোতায়েন করা হয়েছে সেনাবাহিনী, পুলিশ ও বিজিবির বিপুল সংখ্যক সদস্য। সিলেটে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন ওয়াশিংটন প্রেস ক্লাবের সদস্য সাংবাদিক মুশফিকুল ফজল আনসারি। স্থানীয় প্রেস ক্লাব মিলনায়তনে দুপুরে একটি মতবিনিময় সভা হয়। দীর্ঘ 15 বছর নির্বাসনে ছিলেন সাংবাদিক মুশফিকুল ফজল আনসারি। যারা দেশকে আজকের পর্যায়ে নিয়ে আসতে সহায়তা করেছেন তাদের প্রত্যেকের প্রতি কৃতজ্ঞতা জানান এই সাংবাদিক। জেলা প্রেস ক্লাবের সভাপতি ইকরামুল কবির ইকুর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, সাবেক সহসভাপতি আব্দুল কাদের তফাদার, খালেদ আহমদ, নূর আহমদ সহ জেলায় কর্মরত সাংবাদিকরা। দেশের বিভিন্ন জায়গার আরো কিছু খবর নিয়ে এবার দেখুন একটি ডেস্ক রিপোর্ট। শহীদ পরিবারের সাথে সাক্ষাৎ এবং দুর্নীতি, চাঁদাবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে ছাত্র নাগরিক মতবিনিময় সভা হয়েছে ফেনীতে। জেলা শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত সভায় চট্টগ্রাম বিভাগের দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় প্রতিনিধি এবং ফেনীতে নিহত ও আহত পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। সভায় বক্তারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহত ও নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ দিতে সরকারের কাছে দাবি জানান। বিশ্বের বৃহত্তম পিৎজা চেইন ডোমিনোজ পিৎজা কক্সবাজারে উদ্বোধন করেছে তাদের 33তম রেস্টুরেন্ট। গ্রাহকদের চিজি হ্যাপিনেসের সুযোগ দিতে কক্সবাজারে নতুন এই শাখাটির উদ্বোধন হয়। এ সময় ডোমিনোজ পিৎজা বাংলাদেশের ম্যানেজমেন্ট টিম ও অন্যান্য অংশীদারদের সাথে উপস্থিত ছিলেন ইউথ অ্যালায়েন্স ফর সাস্টেনেবল ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্টের ছাত্রছাত্রীরা, যারা এই ফাউন্ডেশনের মাধ্যমে বিনামূল্যে পড়াশোনার সুযোগ পেয়ে থাকে। নতুন এই শাখা চালু করতে পেরে বেশ আনন্দিত বলেছেন জুবিল্যান্ট ফুডার্স বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সৌমিল মেহতা। বাংলা ভিশন নিউজ ডেস্ক। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরেকবার জানিয়ে। সংস্কার ও চুরি হওয়া সম্পদ ফেরাতে মার্কিন সহায়তা কামনা ডক্টর ইউনূসের। সফররত মার্কিন প্রতিনিধি দলের সাক্ষাৎ। বাংলাদেশকে আরও $20 কোটি সহায়তার চুক্তি। আর্থিক খাত সংস্কারে $100 কোটি দেবে বিশ্বব্যাংক। মার্চের মধ্যে এডিবি দিচ্ছে $90 কোটি। উন্নয়ন সহযোগীরা ইতিবাচক, জানালেন অর্থ উপদেষ্টা। শক্তিশালী গণতন্ত্রের অঙ্গীকার তারেক রহমানের। জুলাই গণ অভ্যুত্থানে বিএনপির 422 নেতাকর্মী শহীদ। দাবি মির্জা ফখরুলের। বিএনপির অবদান খাটো না করার আহ্বান। দরকারি সব ধরনের সংস্কার চান বৈষম্য বিরোধীরা। রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে সচল করার তাগিদ ডক্টর ইফতেখারুজ্জামানের। বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপের কারণে সারা দেশে বৃষ্টি। কালও অব্যাহত থাকবে, কয়েক জেলায় বন্যা পরিস্থিতির অবনতি। এ ছিল এখনকার মতো। পরের সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাদেশের সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ।